আসসালামু আলাইকুম ম্যাডাম, মে আই কামিং প্লিজ? ইয়েস, প্লিজ কামিং, সিট ডাউন। নদী তখন নিজের কম্পিউটারে কিছু একটা দেখছিল, সামনের দিকে না তাকিয়ে কথাটি বলল। আজ তার অফিসে বেশ কিছু লোক নিয়োগ করা হবে, সেই জন্যই ইন্টারভিউ ডাকা হয়েছে লোকদেরকে। অলরেডি বেশ কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। সবার শেষে আকাশের পালা ছিল। সে কেবিনে প্রবেশ করতেই দেখতে পায় নদী কম্পিউটারে চোখ বুজে কিছু একটা দেখছে, আর তাই সে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি প্রার্থনা করে। নদী তখন তার দিকে না তাকিয়েই তাকে এই কথাটা বলে। আকাশ ভেতরে প্রবেশ করলো আর চেয়ার টেনে বসলো। নদী তার নিজের কাজটা শেষ করে আকাশের দিকে ফিরে তাকালো। আকাশের দিকে তাকিয়ে সে তো একদম পুরোই অবাক, হাঁ করে তাকিয়ে আছে, যেন জীবনে এই প্রথমবার এত সুদর্শন পুরুষ নিজের সামনে থেকে দেখছে। এরকমটাই মনে হচ্ছে তার চাহনি দেখে। আকাশ অনেকটাই বিব্রত বোধ করছিল। সে একটু নড়ে চড়ে বসলো, আর গলায় একটু কাশি দিতেই নদী আর একটা লজ্জায় পড়ে গেল। কিন্তু তারপরও সে নিজেকে সামলে নিয়ে পরক্ষণে যা বলতে লাগলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আকাশ। আরে সাগর, তুমি এখানে হঠাৎ এতদিন পর? তুমি কোথা থেকে আসলে? জানো, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। এক্সকিউজ মি ম্যাডাম, আমি সাগর নই, আমি আকাশ। আর আপনি আমাকে কেন খুঁজবেন? আরে, তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? আমি তোমার নদী। আমাকে তুমি চিনতে পারছো না? কেন তুমি আমাকে সেদিন কিছু না বলে হুট করে হারিয়ে গেলে? জানো, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। আই এম সো সরি ম্যাডাম, আমি আপনার কথা বুঝতে পারছি না। কে সাগর? আমি তো কোনো সাগর নামে কাউকে চিনি না। আমি শিওর আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ এমন করো না। সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমি তোমার কাছে সরি বলার জন্য তোমাকে পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। প্লিজ সাগর, তুমি আর অভিমান করে থেকো না আমার ওপর। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি আকাশ। আমি কোনো সাগর টাগর নই, আপনি ভুল ভাবছেন। এই যে দেখুন, আমার সার্টিফিকেট, বার্থ কার্ড সব কিছুতেই আমার নাম দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই বলে আকাশ নিজের হাতে থাকা ফাইলের কাগজগুলো নদীর হাতে তুলে দিল। কিন্তু নদী সেই সব কাগজ একবারের জন্যও দেখলো না। নিজের চেয়ার থেকে উঠে এসে আকাশের সামনে দাঁড়ালো, আর তারপরেই আকাশের হাত দুটো ধরে বলতে লাগলো। আই এম সো সরি সাগর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানুষ তো ভালোবাসার মানুষের জন্য কত কিছুই করে। তুমি না হয় আমাকে একটা বারের জন্য সুযোগ দাও। প্লিজ ম্যাডাম, আমি সত্যি কথা বলছি, আমি কোনো সাগর নই, আমি আকাশ। বললাম তো, এই সমস্ত কাগজে আমার নাম আর আইডেন্টিটি খুব ভালোভাবে প্রকাশ করা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই বলে আকাশ আবারও কাগজগুলো নদীর সামনে তুলে ধরলো। নদী তখন আকাশের হাত থেকে কাগজগুলো নিয়ে দেখতে লাগলো। সত্যি এখানে তোর নামের জায়গায় আকাশ আহমেদ দেওয়া আছে। তাহলে এটা কিভাবে সম্ভব? দুজন মানুষেরই সেম চেহারা না, এটা হতেই পারে না। নদী কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। সে তো ভেবেই নিয়েছে এটাই তার সাগর, যে দীর্ঘ 3 বছর আগে হুট করে তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট একটা ঝামেলার কারণে। আর তারপর থেকে পাগলের মতো সারা শহর খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও সাগরকে খুঁজে পায়নি। এতদিনে সে সাগরকে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। ইতিমধ্যে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তারপর থেকে সমস্ত ব্যবসার দায়িত্ব নদীর ঘাড়ে এসে পড়েছে। অফিসে জয়েন করার পর এসে দেখতে পায় অফিসে অনেক অনিয়ম চলছে, কেউ ঠিকমতো কাজ করে না, তাই অনেক স্টাফকে ছাঁটাই করা হয়েছে। আর সেই জন্যেই আবারও অফিসে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আর সেই বিজ্ঞপ্তির দিকেই আকাশ চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। কিন্তু এখানে এসে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা সে ভুল করে কল্পনাও করেনি। নদী কাগজগুলো দেখে আবারও টেবিলের উপর রেখে দিল, আর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখো, কাগজে কি লেখা আছে সেটা আমার জানার ব্যাপার নয়। আমি জানি তুমি আমার সাগর। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না। তুমি নিজের পরিচয় যতই লুকিয়ে রাখো, আমার ভালোবাসা কখনোই তুমি অস্বীকার করতে পারো না। প্লিজ ম্যাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
আমি বুঝতে পারছি কেন তুমি আমার কাছ থেকে নিজের পরিচয় লুকাতে চাইছো। আচ্ছা, কোথায় ছিলে তুমি এত বছর? কেন আমি তোমাকে খুঁজে পাইনি? এই বলে আবারও নদী আকাশকে ফোর্স করতে থাকে, কিন্তু আকাশ তো কোনোভাবেই জানে না যে এই শহরে তার মতো দেখতে আরো একজন মানুষ ছিল, আর কে সে তার পরিচয় পর্যন্ত আকাশ জানে না। তাই আকাশ নদীর কোনো কথার উত্তর দিতে পারছিল না। নদীর জোরাজুরিতে এক পর্যায়ে আকাশ একটু রেগে গিয়ে নদীকে বলতে লাগলো, দেখুন ম্যাডাম, আমি এখানে চাকরি করতে এসেছি। আপনার যদি আমাকে চাকরিটা না দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আমাকে সরাসরি বলে দিতে পারেন, আমি অন্য কোথাও ট্রাই করব। প্লিজ সাগর, তুমি এভাবে বলো না। এত বছর পর তোমাকে আমি খুঁজে পেয়েছি, এখন তোমাকে আমি এত সহজে হারিয়ে যেতে দেব না। তোমার কত টাকার প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেব। কিন্তু তারপরেও তোমাকে আমার হয়ে থাকতে হবে। আমি তোমাকে আর হারিয়ে যেতে দিতে চাই না। মাফ করুন ম্যাডাম, আমাকে আপনার চাকরি আর টাকা কোনোটারই আমার প্রয়োজন নেই, আমি এলাম। এই বলে তখনই আকাশ নদীর টেবিলের উপর রাখা ফাইল আর কাগজগুলো হাতে নিয়ে নদীর কেবিন থেকে বের হয়ে চলে আসতে চাইছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তেই নদীর পেছন থেকে হুট করে আকাশের হাতটা চেপে ধরলো আর হ্যাচকা একটা টান দিয়ে আকাশকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না আকাশ। সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করার আগেই নদী তার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। আকাশ নিজেকে নদীর বাহু বন্ধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। প্রায় 2 মিনিট পর নদী তাকে ছেড়ে দেয় আর বলতে থাকে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমার কোনো কিছুর কমতি নেই। কিন্তু প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে চলে যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ সাগর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখুন ম্যাডাম, এখন কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হচ্ছে। আমি আর কতবার আপনাকে বলবো আমি কোনো সাগর নই, আমি আকাশ, আকাশ আহমেদ। এই কথাটা আপনার মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নিন। আরেকটা কথা আপনাকে বলে যাই, আমার মনে হচ্ছে আপনার মাথায় খুব প্রবলেম আছে। আপনি খুব তাড়াতাড়ি একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হন, তা না হলে আপনাকে খুব তাড়াতাড়ি পাবনা চলে যেতে হবে। এই বলে আকাশ নদীকে ধাক্কা দিয়ে নিচের দিকে সরিয়ে দিয়ে নদীর অফিস থেকে বের হয়ে চলে আসলো। অপরদিকে নদীও তাকে ছেড়ে দেওয়ার মতো পাত্রী নয়। সে সঙ্গে সঙ্গেই নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডেকে নিল আর বলতে লাগলো, আশরাফ সাহেব, আপনি একটা কাজ করুন। এইমাত্র আমার কেবিন থেকে যে লোকটা বের হয়ে গেল তার অ্যাড্রেস আর সম্পূর্ণ ডিটেলস আমার চাই। ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নেই। আপনি আমাকে জাস্ট 2 ঘন্টা সময় দিন, এর মধ্যেই আপনি সমস্ত ইনফর্ম পেয়ে যাবেন। না, ওভাবে হবে না। আপনি এক্ষুনি ওর পেছন পেছন যাবেন। ও কোথায় যায়, কি করে না করে, কোথায় থাকে, সবকিছু আমার চাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি বললাম তো, সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আমি আপনাকে এনে দেব। মনে রাখবেন, এটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এই কাজটা কিন্তু ঠিকঠাক ভাবে হওয়া চাই। তা না হলে কিন্তু আপনার চাকরি থাকবে না, এই বলে দিলাম। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এই বলে অ্যাসিস্ট্যান্ট নদীর কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নদী নিজের কেবিনে বসে ভাবতে লাগলো সেদিনের কথা। খুব বড় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়নি, খুবই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। আর তারপর থেকেই সাগর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও আর তাকে খুঁজে পাওয়া গেল না। সেই দিনটা আজ থেকে প্রায় 3 বছর আগে। ভার্সিটির ফাইনাল ইয়ার চলছিল তখন। নদী আর সাগর দুজনেই একসঙ্গে একই ক্লাসে পড়াশোনা করত। সেই সূত্রে তাদের পরিচয়। সেখান থেকেই ভালো লাগা, আর তারপর সেই ভালো লাগা থেকে ভালোবাসা। দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল তাদের। তবে হঠাৎ করে এমন ছোট একটা কারণে তাদের এই সম্পর্কে ছেদ ঘটবে, এটা কোনোদিন কল্পনাও করেনি নদী।
সাগর তার কাছ থেকে চলে যাওয়ার পর অনেক খুঁজে কিন্তু কোথাও আর খুঁজে পায়নি। অপরদিকে আকাশ নদীর অফিস থেকে বের হয়ে রাস্তার এক পাশ ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা চায়ের টং দোকানে এসে বসলো। সেখানে বসে একটা বন রুটি আর এক কাপ চা খেয়ে নিল। নদীর অ্যাসিস্ট্যান্ট তখন আকাশকে ফলো করছে পিছন থেকে। আকাশ এটা বুঝতেও পারেনি। চা খাওয়া শেষ হলে আকাশের টং দোকান থেকে উঠে আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এত লম্বা নিঃশ্বাস নিয়ে তারপরে আবারও বাড়ির ভেতরে ঢুকে গেল। অ্যাসিস্ট্যান্ট সেই পর্যন্ত আকাশকে ফলো করে, তারপর সেখান থেকে অফিসে চলে গেল আর নদীকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নদী ভীষণই অবাক হলো, কারণ সাগরের আর্থিক অবস্থা অতটাও খারাপ ছিল না যে তাকে একটা ভাঙা বাড়িতে থাকতে হবে। তাদের তো নিজেদেরই একটা নিজস্ব বাড়ি ছিল আর ঢাকায়, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তারা একটা ভাঙা বাড়িতে থাকছে? এই সবকিছু ভেবেই পাচ্ছে না নদী। অপরদিকে আকাশ বাড়িতে প্রবেশ করা মাত্রই তার আম্মু দৌড়ে তার কাছে এসে বলতে লাগলো। কি ব্যাপার বাবা, কি হলো? তোর মুখটা এমন অন্ধকার দেখাচ্ছে কেন? না আম্মু, কিছু হয়নি আমার, এমনিতেই ভালো লাগছে না, এক গ্লাস পানি দাও। এই কথা বলতেই আকাশের আম্মুর ছেলেকে আর কোনো কথা বললেন না। তিনি এক গ্লাস পানি এনে আকাশের হাতে তুলে দিলেন। আকাশ পানিটা খেয়ে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। তখনই তার ছোট বোন তারপর থাকলে দাঁড়ালো আর বলতে থাকলো। কি ব্যাপার ভাইয়া, তুই না কোথায় যেন একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলি? তোর কি চাকরি হয়েছে? না রে বোন আমার, দুর্ভাগ্য আমার চাকরিটা হয়নি, কিন্তু তোরা কোনো চিন্তা করিস না, আমি আবারও অন্য কোনো কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দেব। দেখি আল্লাহ কি রেখেছে কপালে। চিন্তা করিস না ভাইয়া, আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু করবেন। যা এখন তুই বিশ্রাম কর, আমি সবার জন্য দুপুরে খাবার রান্না করছি, সবাই একসঙ্গে বসে দুপুরের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, শোন, দুপুরে আজ অন্য কিছু রান্না করিস না, ডাল আর আলু ভর্তা করিস, এটাই চলে যাবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই আমাকে যেমনটা বলবি আমি ঠিক তেমনটা করব। এখন তুই নিজের রুমে গিয়ে বিশ্রাম কর, আমি গেলাম রান্না করতে। এই বলে তিশা রান্না করতে রান্নাঘরে চলে গেল আর এদিকে আকাশ নিজের রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো। তখনই হঠাৎ করেই তার মোবাইলে একটা কল আসলো। তার বন্ধু রিফাত তাকে কল করেছে। আকাশ কলটা রিসিভ করলো আর তখনই অপর প্রান্ত থেকে রিফাত বলতে লাগলো। কিরে দোস্ত, কি খবর তোর? তোকে না বলেছিলাম একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য? তোর কি চাকরি হয়েছে? আর বলিস না দোস্ত, তুই আমাকে এমন একটা জায়গায় পাঠিয়েছিস যেখানে গিয়ে আমাকে একটা বিশাল বিপদে পড়তে হলো। তুই কেন আমাকে এখানে পাঠিয়েছিস? আরে ভাই, এসব দেখে বলছিস আমি তোকে কেন বিপদের দিকে পাঠাতে যাব? কি হয়েছে আমাকে খুলে বলতে শুনি। অতঃপর আকাশ রিফাতকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে রিফাত অনেকটাই ভ্যাবাচাকা খেয়ে গেল। আসলে আজ থেকে দুদিন আগে যখন নদীর অফিসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একটি পত্রিকায় দেখেছিল, তখন এই কথাটা আকাশকে রিফাতই বলেছিল। আকাশ আর রিফাত তখন একটা লেকের পাড়ে বসেছিল, দুজনের গল্প করছিল। তখনই হঠাৎ করেই আকাশ রিফাতকে বলতে লাগে। দোস্ত, এসব জীবনের প্যারা নিতে পারছি না, কবে যে এসব কিছু থেকে শান্তি পাবো বুঝতে পারছি না। এত জায়গায় চাকরি ইন্টারভিউ দিচ্ছি, কোথাও একটা চাকরিও হচ্ছে না। কি বলছিস দোস্ত? তুই এটা আমাকে আগে বলবি না? আমি তো কালকেই একটা নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেখলাম, বিশাল বড় একটা কোম্পানিতে বেশ কয়েকটা পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। সে করলেই বা কি লাভ আছে আমার? যেখানেই চাকরি করতে চাই সেখানেই মোটা অঙ্কের একটা ঘুষ দিতে হয়, কিন্তু তুই তো খুব ভালো করেই জানিস ঘুষ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। হ্যাঁ রে ভাই, এটা তো আমি খুব ভালো করেই জানি, আর সেজন্যই তো তোকে বলছি। আমি যে কোম্পানির কথা বলছি সেখানে নিউজ বিজ্ঞপ্তি আমি খুব ভালোভাবেই লাইনটা পড়েছিলাম, যেখানে সম্পূর্ণ গেস্ট মুক্তি চাকরি দেওয়ার ব্যবস্থা আছে, এমনটাই লেখা ছিল। আরে ভাই, এমনটা হয় না রে। এখন দুনিয়াটাই টাকার গোলাম, টাকা ছাড়া কেউ কোনো কিছু বোঝে না, আর সেখানে ঘুষ ছাড়া চাকরি পাওয়া অসম্ভব। আরে ভাই, আমি সত্যি কথা বলছি, ব্যাপারটা এখনো আমার আরে ভাই, আমি সত্যি কথা বলছি, ব্যাপারটা এখনো আমার বাসায় আছে। তুই চাইলে আমি তোকে ওই পেপারটা এনে দেখাতে পারি। ওই কোম্পানির
এমডি এরকমটাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, যেখানে মানুষ মেধা আর যোগ্যতা থেকে চাকরি দেওয়া হবে, এবং সেখানে এমনটাও স্পষ্ট লেখা ছিল যে কোম্পানির এমডি ম্যাডাম নিজেই চাকরির ইন্টারভিউ নেবেন। তাই সেখানে ঘুষ বা জামানত নেওয়া কোনো প্রশ্নই নেই। কি বলিস ভাই, এই যুগে এসব এমনটা হয় নাকি? তবে আর তোকে আমি বলছি কি, আমি এমনটাই দেখেছি, তাই তো তোকে বললাম। যাই হোক দোস্ত, তুই একটা কাজ কর, এসব কিছু চিন্তা না করে তোকে আমি যেটা বললাম তুই সেটা কর। তুই আগামীকালই ওই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যা। কিন্তু তারপরে যদি চাকরিটা না হয় তখন আমি কি করব বল? এসব কিছু নেই ভাই, তোকে কেন চিন্তা করতে হবে না। আমি তো বললাম তুই আমার উপর ভরসা কর, একটা বার অন্তত যা। আশা করছি তোর চাকরিটা হয়ে যাবে, কারণ আমাদের ব্যাচের সবাই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই আর তোর যদি কোথাও চাকরি না হয়, আমরা তাহলে কি করে খাবো? তুই সেটাই বল। আরে ভাই, তোরা তো আর আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করিস না। তোদের বাবার কচি কচি টাকা আছে, তোদেরকে চাকরি না করলেও বিন্দাস লাইফ কেটে যাবে। কিন্তু আমাকে তো চাকরি করেই খেতে হবে। চাকরি ছাড়া তো আর আমার অন্য কোনো পথ খোলা নেই। আরে ভাই শোন, এসব কথা বলিস না। বাবার আছে কিন্তু আমার তো কিছুই নাই। তাছাড়া তুই তো খুব ভালো করেই জানিস আমরা যা ভাই দুই বোন, তাই বাবার সমস্ত সম্পত্তি তো আর আমাকে দিয়ে দেবে না। যতটুকু ভাগে পাবো সেটুকু দিয়ে তোর আমি সারা জীবন চলতে পারবো না, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই করতে হবে, কারণ বসে গেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায় একদিন। আর সেখানে আমাদের এই সামান্য সম্পর্কিত কোনো ব্যাপারই নয়। একদম সেটাই। তাহলে তুই একটা কাজ কর, তোকে আমি যেটা বললাম সেটাই কর। তুই কালকে সকাল বেলা রেডি হয়ে ওখানে চলে যা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। আল্লাহ রহমত করলে তোর চাকরিটা হয়ে যাবে। ওকে ভাই, ঠিক আছে, আমি তোর কথাতেই গেলাম। দেখি আল্লাহ কি রেখেছে কপালে। এই বলে দুজন বেশ কিছুক্ষণ সেখানে গল্পগুজব করে, তারপর বাসার দিকে ফিরে আসে। আকাশ বাড়িতে এসে তার আম্মুকে এর ছোট বোনকে সমস্ত ব্যাপারটা খুলে বলল। সবকিছু শুনে আকাশের আম্মু আর ছোট বোন থাকে সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বলল। সবার কাছ থেকে সম্মতি পেয়ে তবেই পরের দিন আকাশ ওই চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর এরকম কিছু একটা ঘটবে সেটা তো আকাশ ভুল করে কল্পনাও করেনি। আকাশ বিছানায় শুয়ে কখন সে ঘুমিয়ে গেছে সেটা আর খেয়ালই ছিল না। দুপুর 1:30 বাজে তার ছোট বোন তাকে ঘুম থেকে ডেকে তুলল। তারপর সবাই মিলে একসঙ্গে দুপুরের খাওয়া শেষ হলে আকাশ বাড়ির বাইরে এসে একটু বসলো। তখনই তার ছোট বোন তার পাশে এসে বসে আর তারপর বলতে থাকে, ভাইয়া, চাকরিটা বুঝি এবারেও হলো না? চাকরি কি হবে না হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। যাওয়ার পর আমাকে যে ঝামেলায় পড়তে হয়েছে সেটাই তো আমার মাথা একদম এলোমেলো করে দিয়েছে। কি বলিস ভাইয়া, কি এমন হয়েছে আমাকে খুলে বল তো শুনি। অতঃপর আকাশ তার ছোট বোনকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার ছোট বোন তাকে বলতে থাকে, ভাইয়া, তোর ছোট বোন হিসেবে আমাকে একটা উপদেশ দিতে পারি। এই যদি তুই আমার কথাটা মানিস তাহলে তোর এবং আমাদের সবার জন্য এটা খুব ভালো হবে। দেখ, এমনিতেই মন মেজাজ ভালো নেই, তাই তুই এমন কিছু বলিস না যেটা আমি শুনেই রেগে যাব। আরে ভাইয়া, তুই রেগে যাবি কেন? আগে আমার কথাটা তো শোন, তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নে। আচ্ছা ঠিক আছে, খেয়ালি না করে বলে ফেল, কি বলবি? ভাইয়া, একটা কোম্পানির ওনার মানে অনেক অনেক টাকার মালিক, আর যে যখন তোকে নিজের বয়ফ্রেন্ড বলে মনে করছে, তাহলে আমার মনে হয় তুই ওকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। হুরু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব পাগলের মতো আবোল তাবোল কথা বলছিস? আমি কোনো মিথ্যা কথার আশ্রয় কোনোদিনই নিতে পারবো না। আর যদি কোনোদিনও ওই মেয়েটার বয়ফ্রেন্ড তার সামনে এসে দাঁড়ায় তাহলে কি হবে সেটা একবারও কি ভেবে দেখেছিস? দেখ ভাইয়া, এত কিছু চিন্তা ভাবনা করে জীবন চলে না। যে মানুষটি 3 বছর তার সামনে আসেনি, অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পায়নি, তাহলে আমার মনে হয় না আর কোনোদিন তার সামনে এসে দাঁড়াবে বলে। সে আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি কোনোদিনও কোনো ছলনার আশ্রয় নিতে পারবো না। এটা আমার পক্ষে অসম্ভব।
ভাইয়া, কথাটা আমি আমাদের সবার ভালো জন্যই বলেছি, তুই একেবারে চিন্তা করে দেখ। আমার পক্ষে এটা সম্ভব না রে। তাছাড়া আমি মাটির পৃথিবীতে বসবাস করি, আকাশের চাঁদ স্পর্শ করার মতো স্পর্ধা দেখাতে চাই না। আমি যেখানে আছি সেখানেই ভীষণ ভালো আছি। আর আল্লাহ চাইলে একদিনে একদিন একটা চাকরি আমি ঠিক পেয়ে যাব। সমস্ত কথা আকাশের পেছনে দাঁড়িয়ে শুনছিল আকাশের আম্মু, আর তখনই তিনি নিজের ছেলের মাথায় হাত রেখে বলতে থাকেন, হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক কথাই বলেছিস। কোনো দিনও এরকম কোনো অন্যায় কাজ করবি না, তাহলে কিন্তু আমি মা হয়েও তোকে বরখাস্ত করব না। কিন্তু আম্মু, কোনো কিন্তু নাই, আমার ছেলে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। আমার ছেলের সিদ্ধান্তকে আমি সম্মান করি। আমার ছেলে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, আর সেই শিক্ষা আমি আমার ছেলেকে দেইনি, বুঝতে পেরেছিস? ঠিক আছে আম্মু, কোনো সমস্যা নেই। তোমাদের মা ছেলের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। আমার মাথায় যেটা এসেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। এই বলে তিশা সেখান থেকে চলে গেল, আর আকাশের আম্মু আকাশের পাশে বসলো। মা ছেলে বসে দুজনে অনেকক্ষণ গল্প গুজব করলো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। আকাশ মোবাইলটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লো। সেই লেকের পাড়ে এসে বসেছে, যেখানে প্রতিদিন তার বন্ধু রিফাত তার সঙ্গে বসে আড্ডা দেয়। দুজনেই পড়াশোনা শেষ করে যেত। বছরখানেক হবে রিফাতের হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাওয়ার কথা থাকলেও সে আর পড়াশোনা করতে চায় না, সেই জন্য যাওয়া হয়নি। আর এদিকে আকাশ পড়াশোনা করতে চাইলেও তার কোনো সুযোগ নেই, কারণ তার বাবা মারা গিয়েছে। এই মুহূর্তে পরিবারের হাল ধরার মতো শুধু সেই আছে। এদিকে তার আম্মু অসুস্থ, ওনার ঔষধের খরচ, পরিবারের খরচ, সেই সঙ্গে ছোট বোনের পড়াশোনার খরচ, সব মিলিয়ে আকাশের একটা চাপের মধ্যে পড়ে যেতে হয়েছে। কারণ তারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে, যেখানে তার বাবা তাদের জন্য সেরকম কোনো কিছুই রেখে যেতে পারেননি। আকাশ মেঘের পানি এসে বসে আছে। কিছুক্ষণ পরে রিফাত সেখানে এসে বসলো, হাতে একটা সিগারেটের প্যাকেট। একটা বের করে আকাশের হাতে তুলে দিল, অন্যটা নিজেই আগুন ধরিয়ে টানতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিফাত বলতে লাগলো, আচ্ছা দোস্ত, মেয়েটা দেখতে কেমন রে? কোন মেয়েটা? কার কথা বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, তুই যে অফিসে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি, সেই অফিসের এমডি ম্যামের কথা বলছি আর কি। দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দরী, ফর্সা, গায়ের রং লম্বা, চুল হরিণের চোখের মতো সুন্দর, সুন্দর দুইটা চোখ, গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট, মাশাআল্লাহ অপূর্ব চেহারা। কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞাসা করছিস? না মানে আসলে তোকে একটা কথা বলতে যাচ্ছিলাম বন্ধু হিসাবে, যতই কিছু মনে না করিস। আরে ভাই, তুই আমার বন্ধু হোস, তুই আমাকে কোনো একটা কথা বললে আমি কিছু মনে করব? তুই আমাকে কোনো একটা কথা বললে আমি কেন কিছু মনে করব? বলে ফেল না, কি বলবি? আসলে ভাই, আমি তোকে এটাই বলতে চাচ্ছিলাম যে মেয়েটা যখন তোকে নিজের বয়ফ্রেন্ড বলে দাবি করেছে, তুইও তার বয়ফ্রেন্ড হয়ে যা না। এতে তো তোর রাজত্ব বা রাজগুণ দুটোই একসঙ্গে পাওয়া হয়ে যাবে। ধুর, তুই আর তিশার দুটোরই মাথায় একদম খারাপ হয়ে গেছে। সেরকম অপকর্ম আমি কোনো দিনও করতে পারবো না, আর এমন অপকর্ম করা আমার পক্ষে কোনো দিনও সম্ভব হয়ে উঠবে না। আরে ভাই, এটা এটা অপকর্ম কেন হতে যাবে? কেউ যখন তোকে নিজের বয়ফ্রেন্ড বানাতে চাইছে আর তাকে পেলে তুই রাজকন্যা রাজত্ব দুইটাই একসাথে পেয়ে যাবে, তাহলে তোর সমস্যা কোথায়? সমস্যা এখানেই, আমি কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না, আমি কোনো ফেক আইডেন্টিটি তৈরি করতে পারবো না। আর প্লিজ দোস্ত, তোকে আমি রিকোয়েস্ট করে বলছি, তিশার মতো এরকম ফালতু কথা তুই অন্তত বলিস না। তুই আমার বন্ধু হোস, তোকে আমি বিশ্বাস করি, ভরসা করি। ঠিক আছে ভাই, তোর ভালোর জন্যই বলছিলাম, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর, এতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সেটাই, এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এসব ফালতু চিন্তা ভাবনা না করাটাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে সেসব কথা। আন্টি কি অবস্থা এখন সেটাই বল। আম্মুর কি আর অবস্থা হবে বল? ডাক্তার তো বলেছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু দেশের বাইরে নিতে গেলে যে টাকার প্রয়োজন হয় সেটা তো আমি হয়তো 10 বছরেও ইনকাম করতে পারবো না, যেখানে কিনা আমার কোনো চাকরি নেই। তাহলে এখন কি করবি? কিছু ভেবেছিস কি? কি আর করব,
আল্লাহ কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে, আর কিছু করার নেই। তোর চোখের সামনে আন্টি এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে। রিপিট। আর এটা তুই হতে দিবি? আরে ভাই, মানি ইজ দ্য পাওয়ার। এখানে আমার কি করার আছে বল? আমি তো চেষ্টা কম করছি না। একটা চাকরি জোগাড় করার জন্য এত প্রচেষ্টা করে যাচ্ছি, এতদিন ধরে দৌড়াচ্ছি, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে উঠছে না। সেজন্যই তো বললাম যে প্রস্তাবটা দিয়েছি, এটা তোর জন্য খুবই উত্তম হবে। তুই ভেবে দেখতে পারছিস? ধরো, তোর সঙ্গে আর কথাই বলবো না। তোদের মাথায় ফালতু চিন্তা ভাবনা ছাড়া আর কিছুই ঘুরে না। এই বলে আকাশ সেখানে থেকে উঠে বাড়ির দিকে পা বাড়ানোর ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলল। গলির মুখের বড় রাস্তাটা ধরে হাঁটছে আকাশ, তখনই হঠাৎ করেই একা বড় গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। আকাশ কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই লোকগুলো আকাশকে ধরে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিল। আকাশ তাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল কি হয়েছে, তাকে কেন এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বলার জন্য, কিন্তু তারা আকাশকে কোনো কথা বলার সুযোগ দিল না। আকাশের মুখ কাপড় দিয়ে বেঁধে রেখেছে। প্রায় আধা ঘন্টা গাড়িটা চলার পর বিশাল বড় একটা বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। দেখেই মনে হচ্ছে কোনো এক রাজার রাজকীয় রাজপ্রাসাদ। সারা বাড়িতে লাইটের আলোয় চকচক করছে সোনালী রঙের ফার্নিচার গুলো, মনে হচ্ছে যেন সোনা দিয়ে মোড়ানো। চারিদিক তাকিয়ে ভীষণ রকম অবাক আকাশ, এটা কার বাড়ি আর এখানে থাকে কেনই বা ধরে নিয়ে আসা হয়েছে? লোকগুলো তাকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসিয়ে দিয়ে বলতে লাগলো এখানে বসে থাকার জন্য। আকাশ তাদেরকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখটা বেঁধে রাখা, তাই সে কিছু বলতে পারলো। কিছুক্ষণ পর একটা মেয়ে ছেড়ে দিয়ে নিচে নেমে আসে। আকাশ তার দিকে তাকিয়ে হতবাক। এই মেয়েটা তো আর কেউ নয়, সকালবেলা যে সেই অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিল সেই অফিসের বস, কিন্তু তাকে এভাবে কেন তুলে এনেছে সেটাই বুঝতে পারছে না। জিজ্ঞাসা দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। তখনই নদী তার সামনে এসে দাঁড়ালো, তার মুখের বাঁধনটা খুলে দিয়ে বলতে লাগলো, কি হলো? তুমি আমাকে এটাই তো জিজ্ঞেস করবে, আমি তোমাকে কেন এখানে তুলে এনেছি? আমি তোমাকে এখানে তুলে এনেছি নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাওয়ার জন্য। তখনই আকাশ নিজের মুখের বাঁধন ছাড়া পেয়ে নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনাকে আমি কতবার বলবো আমি কোনো সাগর নই, আমি আকাশ। আর আপনাকে আমি আজকেই প্রথমবার দেখেছি। আজকের আগে কোনোদিনও আপনার সঙ্গে আমার দেখা পর্যন্ত হয়নি, আর সেখানে আমি আপনার বয়ফ্রেন্ড কি করে হতে পারি? সাগর, প্লিজ তুমি আর এরকম করো না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমার একটা দিনও ভালো যায়নি। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, কিন্তু আমার উপর অভিমান করে আছো। আমার কোনো অভিমান নেই। আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করুন। কেন আপনি আমার কথা বিশ্বাস করতে চাইছেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি সমস্যাটা আপনার? সমস্যা আমার একটাই, আর সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ আকাশ, তুমি আমার জীবন থেকে আর কোথাও চলে যেও না, থেকে যাও প্লিজ আমার জীবনে। আমি আপনার জীবনে কোনোদিন ছিলাম না, আর কোনোদিন আপনার জীবনে আসার কোনো ইচ্ছা আমার নেই। সো প্লিজ, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি এসব পাগলামো বন্ধ করুন। আর দয়া করে আমাকে আজকের পর কখনো বিরক্ত করবেন না। আমাকে এখন যেতে দিন। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে এবং আমার সঙ্গেই থাকতে হবে। কালকেই আমরা বিয়ে করব। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? তুমি কেন আমাকে বিয়ে করবে না? আমি কি দেখতে অসুন্দর, অশিক্ষিতা, আনস্মার্ট? তাহলে কি সমস্যা আমাকে বিয়ে করতে? সবকিছুই ঠিক আছে, কিন্তু তারপরও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করব না কেন, আপনি আমার পরিষ্কার কথাটা বুঝতে পারছেন না? আমি কোনো কিছু বুঝতে চাই না। আর শোনো, তুমি আকাশ কিংবা সাগর যেই হও না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি আমার সাগর, আর আমার কাছে আমার সাগর হয়েই থাকবে। প্রয়োজন হলে মরে যাব, গলায় ফাঁসি দিব, কিন্তু তারপরও আমি আপনাকে বিয়ে করব না। কেন বিয়ে করবে না? কি ক্ষতি করেছি আমি তোমার? সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে একটুখানি কথা কাটাকাটি করলাম, আর তারপর তুমি আমাকে ছেড়ে এত দূরে চলে গেলে, যার পর আমি আর তোমাকে খুঁজেই পেলাম না। উফ, আপনি কিন্তু এখন আমার মাথাটা ভীষণ রকম গরম করে দিচ্ছেন।
আমি কিন্তু এখন কি করব তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আপনাকে বলে দিলাম। তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছে করো, কিন্তু তারপরও তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার ইচ্ছা হলে আপনি মরে যেতে পারেন, তাতেও আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আপনার সঙ্গে থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। আকাশের এমন জেদ দেখে নদী আরো ভীষণ পরিমাণ রেখে যেতে শুরু করলো। আর তখনই সে প্রচ্ছন্ন পরিমাণ ক্ষেপে গিয়ে আকাশকে বলতে লাগলো, দেখ, তুই একবার আমার জীবন থেকে হারিয়ে গিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছিস। আমাকে আর কষ্ট দেওয়ার সুযোগ আমি তোকে দেব না। যদি প্রয়োজন হয় আমি লোহার শিকল বানিয়ে বন্দি করে রাখবো। ও আল্লাহ, রক্ষা করো আমায়। আমাকে কেন এমন দোজখখানায় এনে ফেলে দিলে? আমি এসব আর সহ্য করতে পারছি না। কোনো লাভ নেই এখন এসব বলে। সারা জীবন আমাকেই সহ্য করে যেতে হবে আর আমাকে ভালোবাসতে হবে, এটাই শেষ কথা। এই বলে নদী তখনই তার লোকদের বলতে লাগলো আকাশকে একটা রুমে নিয়ে বন্দি করে রাখার জন্য। তার লোকেরাও নদীর কথা অনুযায়ী আবারও আকাশের মুখ বন্ধ করে দিল আর একটা রুমে নিয়ে বন্ধ করে রাখলো। আকাশ প্রচন্ড পরিমাণে রেগে আছে। নদী কেন করছে তার সঙ্গে এরকম, কিছুই ভেবে পাচ্ছে না সে। অপরদিকে রাত হয়ে গেল বাড়িতে। তার আম্মু তার ছোট বোন ভীষণ চিন্তায় পড়ে গেল। আকাশ তো কখনোই সন্ধ্যার পরে বাইরে থাকে না, বেশি হলে রাত 8টা, এর মধ্যে বাড়িতে ফিরে আসে। কিন্তু আজ 10টার কাছাকাছি বেজে গেছে, কিন্তু এখনো আকাশের বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। তখনই আকাশের আম্মু তার ছোট বোন তিশাকে বলতে লাগলো, এই মেয়ে, তুই এখনো এখানে চুপচাপ বসে আছিস? তোর ভাই আছে এখনো বাড়িতে এলো না, সে খেয়াল আছে তোর? কেন থাকবে না আম্মু? তুমি এসব কি কথা বলছো? ভাইয়া যেমন তোমার ছেলে তেমনি আমার ভাইয়া। যতটা তোমার চিন্তা হয় ঠিক ততটাই আমার চিন্তা হয়। তাহলে একবার তো ছেলেটাকে ফোন করে খবর নিতে পারিস, ছেলেটা কোথায় আছে। আম্মু, আমি অলরেডি অনেকবার ভাইয়াকে ফোন দিয়েছি, কিন্তু ভাইয়া ফোন তুলছে না। কিছুই বুঝতে পারছি না কি হয়েছে, ভাইয়া কোথায় আছে। এমন কথা শুনে আরো চিন্তায় পড়ে গেলেন আকাশের আম্মু। আকাশ তো কখনোই এমন করে না। কোনো জরুরি কাজে বাইরে আটকে গেলেও আকাশ সঙ্গে সঙ্গে সেটা ফোন করে বাড়িতে জানিয়ে দেয়। কিন্তু আজ কি হলো যে আকাশ কল পর্যন্ত রিসিভ করছে না? আকাশের আম্মু অলরেডি কান্না করা শুরু করে দিয়েছেন। তখনই তিশা তার আম্মুকে বলতে লাগলো, প্লিজ আম্মু, তুমি এভাবে কান্নাকাটি করো না। আমি চেষ্টা করছি, কল হচ্ছে, নিশ্চয়ই রিসিভ করবে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমাদের সঙ্গে। আমাদের তো সময়টা খারাপ যাচ্ছে। আল্লাহ ভরসা আম্মু, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ছেলেটাকে ফোন দিয়েও পাচ্ছি না, মাথাটা আমার সম্পূর্ণ খারাপ হয়ে যাচ্ছে। কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এই বলে একদম কাঁদো কাঁদো হয়ে গেলেন আকাশের আম্মু। অপরদিকে আকাশ তার মোবাইলটা প্রাইভেট করে রেখেছিল, তাই এতক্ষণ ধরে কল হচ্ছে সেটা বুঝতে পারলেও তার হাত দুটো বাঁধা ছিল, তাই কলটা রিসিভ করতে পারছে না। এদিকে তখন আবারও কল হতে লাগলো। আকাশ অনেক কষ্ট করে নিজের প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে কলটা রিসিভ করে স্পিকারে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ রে তিশা, বল। আরে ভাইয়া, কোথায় তুই? সেই কখন থেকে তোকে কল দিচ্ছি, তুই কল রিসিভ করছিস না কেন? তোর কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়ে বসে আছে, কি করব কিছু বুঝতে পারছি না, মাথা কোনো কিছুই কাজ করছে না। এই কি হয়েছে ভাইয়া, আমাকে খুলে বল তো শুনি। তারপর আকাশ তার ছোট বোনকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে তিশা তার ভাইয়াকে বলতে লাগলো, ভাইয়া, তোকে তো আমি দুপুরেই বলেছিলাম, তখন তো তুই আমার কথা শুনলে না। এখন আমার মনে হচ্ছে মেয়েটা নিজের সিদ্ধান্তে হাসিল করেই ছাড়বে। দেখ, একদম ফালতু কথা বলিস না। মগের মুল্লুক নাকি যে যা ইচ্ছা তাই করে নেবে? আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমার মতামতের একটা গুরুত্ব আছে তো নাকি? ভাইয়া, আমি এই মানুষের সম্পর্কে তো সেরকম কোনো ধারণা নেই, তাই তুই এসব কথা বলছিস। আর মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে, সেই ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য যা কিছু করতে পারে, সেই ব্যাপারে তোর কোনো ধারণাই নেই। দেখ, তুই ছোট আছিস, ছোটর মতো থাক। আমাকে এত জ্ঞান দিতে আসিস না। আমি আছি আমার জ্বালায়, আর সে আছে প্রেম ভালোবাসা নিয়ে। তোর প্রেম ভালোবাসা ধুয়ে দিয়ে তুই পানি খেতে থাক। আরে ভাইয়া প্লিজ রাখুন, রেগে যাস না। ঠান্ডা মাথায় চিন্তা
না করতে থাক, ঠিক আছে? এই বলে তিশা ফোনটা কেটে দিল। আর এদিকে তখনই তিশার আম্মু দৌড়ে এসে তিশাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তিশা তখন তার আম্মুকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে তিনি আবারও কান্না করতে শুরু করে দিলেন। তিশা অনেক বুঝিয়ে সুঝিয়ে ওনার কান্না বন্ধ করলো। আর তারপরেই তিশা তার আম্মুকে বলতে লাগলো, আমাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। আচ্ছা আম্মু, তোমার ছেলে সহজ ব্যাপারটা কেন মেনে নিতে পারছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। এমন সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? আমি হলে তো কখনোই এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতাম না। শোন, আমি আমার ছেলেকে সঠিক শিক্ষায় মানুষ করতে পেরেছি। আমার ছেলেকে আমি কোনো দিনও প্রতারণা করতে শেখাইনি, তাই প্রতারণার জিনিস আমার ছেলে আসে না। বুঝতে পেরেছিস? আম্মু দেখো, এটাকে প্রতারণা বলে না। প্রতারণা তখনই হতো যখন তোমার ছেলে নিজের পরিচয় লুকিয়ে কারোর সঙ্গে নিজে থেকে কোনো কিছু করতে যেত। মেয়েরা তো নিজেই তাকে বিয়ে করতে চাইছে, তাহলে তোমার ছেলের প্রবলেমটা কোথায়? আকাশের আম্মু কোনো কিছুই ভেবে পাচ্ছেন না। তিনি তিশাকে ধমক দিয়ে বলতে লাগলেন, তিশা এই, তুই চোখের সামনে থেকে সরত, আমাকে একটু ভাবতে দে। তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাত প্রায় 12টার মতো বাজে। নদী আবারও আকাশের কাছে আসলো। আকাশের মুখের বাঁধনটা খুলে দিয়ে তারপর বলতে লাগলো, নদী শোনো, একদম তেড়ামি করবে না। তেড়ামি করা আমার একদম পছন্দ নয়। একটু পরেই কাজের মেয়ে খাবারটা নিয়ে আসবে, খাবারটা খেয়ে নিও। আপনার খাবার আপনি খান, আমি এখানে আপনার খাবার খেতে বসে নেই। আমার বাড়ি যেতে হবে, আমাকে বাড়ি যেতে দিন। প্রচ্ছন্ন রেখে গেল। খাস করে আকাশের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, ওই হারামজাদা, আমি ভালোভাবে কথা বলছি, এই কথা তোর কান দিয়ে ঢুকছে না, তাই না? তোকে বললাম না তোকে এখানেই থাকতে হবে? আমি থাকবো না এখানে, বললাম তো। আমি মরে গেলেও থাকবো না, আমি বাড়িতে চলে যাবই। তুই মরে গেলেও এখান থেকে যেতে পারবি না যতক্ষণ না আমি চাইবো। চুপচাপ খাবারটা খেয়ে নে। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না। তুই খাবি, তোর 14 গোষ্ঠী সহ সবাই খাবে। আমার মেজাজ খারাপ করিস না কিন্তু। এই পৃথিবীতে আমার মা আর বোন ছাড়া আমার কেউ নেই। সেখানে 14 গোষ্ঠী তো অনেক দূরের কথা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোর মা আর বোনকে কিভাবে লাইনে আনতে হয় আমি সেই ব্যবস্থাই করছি। তার আগে তোকে রাতের খাবারটা খাইয়ে দেই। তুই তো রাতে খাবার খাসনি। আমার সামনে তুই না খেয়ে থাকবি, এটা তো হতে পারে না। এই বলে নদী কাজের মেয়েকে ডাক দিল আকাশের খাবারটা দিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরেই কাজের মেয়েটা এসে 1 প্লেট খাবার আর পানি দিয়ে গেল। নদীর নিজের খাবারটা মেখে আকাশকে খাইয়ে দিতে লাগলো, কিন্তু আকাশ কোনোভাবেই খাবার মুখে তুলতে চাইছিল না। তখনই নদী একটু রেগে গিয়ে আকাশের মুখটা চেপে ধরলো আর নিজেই আকাশের মুখে খাবার তুলে দিল। অনিচ্ছা সত্ত্বেও আকাশ খাবার খেতে শুরু করলো। নদী প্রচন্ড পরিমাণে রেগে আছে। তারপর কি করে আর কোনো ঠিক ঠিকানা নেই তাই। খাবার খাওয়া শেষ হলে নদী আকাশকে বলতে লাগলো, এই বিছানা রেডি আছে, ঘুমিয়ে পড়ো। আর সকাল 10টা বাজলেই কাজী আর তোমার আম্মু ছোট বোন চলে আসবে। নিজেকে বিয়ের জন্য মানসিকভাবে প্রিপেয়ার কর। এই যে দেখুন, আপনি আমার মা আর ছোট বোনের কিছু করবেন না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, বলে দিলাম কিন্তু। কাম অন বেবি, চিন্তা করিস না। তোর মা আমার শাশুড়ি মা, মানে আমারও মা। আর তোর ছোট বোন মানে আমারও একমাত্র ননদিনী। সে তো আমারও বোন হয়, তাহলে আমি তাদের সঙ্গে খারাপ আচরণ কেন করব বল? এই বলে নদী ওই রুম থেকে বের হয়ে চলে গেল আর দরজাটা আবারও বাইরে থেকে বন্ধ করে দিল। অজ্ঞাত আকাশ বাধ্য হয়ে পেছনের উপর বসে রইল আর মনে মনে চিন্তা করতে লাগলো, এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো রাস্তা খোলা নেই এখান থেকে পালানোর, কারণ এই রুমটাতে একটাও জ্বালানা নেই আর একটা দরজা যেটা বাইরে থেকে বন্ধ করা। শুধুমাত্র একটা এসি আছে বলেই রুমটা টেম্পারেচার ঠিক রয়েছে। কি করবে আকাশ কিছুই ভেবে পাচ্ছে না। এদিকে আকাশের আম্মু সারা রাত কান্না করতে করতেই কাটিয়ে দিলেন। সকালবেলা ঘুম ভাঙতেই একটা বড় গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তিনি ভীষণ চিন্তিত হয়ে দৌড়ে ছুটে গেলেন। মনে মনে ভাবছিলেন হয়তো ওই গাড়িতে ওনার ছেলে এসেছে, কিন্তু গাড়ি থেকে নেমে আসলো একটা ইয়াং মেয়ে, যে কিনা হট প্যান্ট আর শর্ট টপস পরে আছে।
চুলগুলো ছোট ছোট, চেহারা মাশাআল্লাহ ভালোই, চোখে সানগ্লাস দেওয়া। আকাশের আম্মু ভীষণ রকম অবাক হন, কারণ তাদের পাড়াতে এরকম কোনো স্মার্ট মেয়েকে তিনি কোনো দিনও দেখেননি। গাড়িটা দেখেই মনে হচ্ছে কোটি টাকার গাড়ি। এই মেয়েটা তাদের পরিচিত কেউ নেই, এটা বুঝতে পেরে আকাশের আম্মু সেখান থেকে চলে যাচ্ছিলেন। ঠিক তখনই নদী পেছন থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, কেমন আছেন? হঠাৎ করে এমন কথা শুনতে পেয়ে একটু চমকে গিয়ে পিছন ফিরে দাঁড়ালো আকাশের আম্মু। তিনি কোনো কিছু বুঝতে না পেরে নদীর দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। তখন নদী সামনের দিকে এগিয়ে আসতে আসতে আবারও বলতে লাগলো, হ্যাঁ শাশুড়ি আম্মু, আপনাকে আমি সালাম দিয়েছি, কেমন আছেন আপনি? আকাশের আম্মু চারিদিকে একবার ভালো করে তাকিয়ে নিল না, এখানে তিনি ছাড়া আর কেউ নেই, তাই তিনি উত্তর দিতে লাগলেন, ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহ রাখছে ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না, আর আমাকে শাশুড়ি আম্মুই বা কেন বলছেন? আরে বাহ, আপনার ছেলেকে আমি বিয়ে করতে চলেছি, তাহলে আপনাকে আমি শাশুড়ি আম্মু ডাকবো না তো কি ডাকবো? যাই হোক, আমার ননদিনী রায়বাঘিনী কোথায়? মানে এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে শাশুড়ি আম্মু, এভাবে বললে হয় নাকি? আমি আপনার একমাত্র পুত্রবধূ, আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলুন। ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আপনি সেই মেয়ে যে আমার ছেলেকে আটকে রেখেছিল। আর আমার ছেলে কোথায়? আমার ছেলেকে নিয়ে আসুনি কেন? তখনই নদী হাসতে হাসতে বলতে লাগলো, এই তো শাশুড়ি আম্মু, এতক্ষণে আপনি আমাকে চিনতে পেরেছেন। যাই হোক, আপনাকে নিতে এসেছি আপনার ছেলেকে ফেরত দিতে। আপনার ছেলেকে আমি আজকেই বিয়ে করব, সেজন্যই আপনাকে আর আমার ননদিনীকে নিতে এসেছি। এই মেয়ে, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না, কোথায় এই যুগের ছেলেরা যায় মেয়েদেরকে বিয়ে করার জন্য, আর তুমি কিনা এখন আমার ছেলেকে আটকে রেখে আমাকে নিতে এসেছো আমার ছেলেকে বিয়ে করতে? হ্যাঁ শাশুড়ি আম্মু, এখন যুগ আপডেট হয়েছে, এখন আর ছেলেরা মেয়ে দেখতে যায় না, মেয়েরাই ছেলে দেখে পছন্দ করে, তারপর নিজের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করে নেয়। কিন্তু আমার ছেলেটা তোমার মতো বেয়াদব নয়, আমার ছেলে কোনোদিন তোমাকে বিয়ে করবে না। ভালোই ভালোই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও বলছি। প্লিজ শাশুড়ি আম্মু, একমাত্র ছেলের হবু বউয়ের সঙ্গে এভাবে রাগারাগি করবেন না। তৈরি হয়ে নিন, আমি আপনাকে নিতে এসেছি, বললাম তো। নদীর এমন কথা শুনে আকাশের আম্মু আরো বেশি রেগে গেলেন আর নদীকে বলতে লাগলেন, আরে এই বেয়াদব মেয়ে, তুমি ভাবলে কি করে তুমি আমাকে বলবে আর আমি তোমার সঙ্গে চলে যাব? আমি জানি তো শাশুড়ি আম্মা, আমি বললেই আপনি আমার সঙ্গে চলে যাবেন না, আর সেটার জন্যও যথেষ্ট ব্যবস্থা আছে। আমি আপনাকে কিভাবে নিয়ে যেতে হবে সেই ব্যবস্থা করে তবেই এখানে এসেছি। এই বলেই নদী তার সঙ্গে নিয়ে আসা লোকদেরকে বলতে লাগলো আকাশের আম্মুকে গাড়িতে নিয়ে বসানোর জন্য। আর সেই ভেতরের দিকে পা বাড়ানো, আকাশের আম্মু গাড়িতে না উঠতে চাইলে ওই লোকগুলো জোর করে আকাশের আম্মুকে গাড়িতে তুলে নিল। নদী বাড়িটার ভেতরে প্রবেশ করলো, একদম ভাঙাচোরা বিশ্রী দেখতে একটা বাড়ি। নদী তখন আপন মনে বলতে লাগলো, এমন ভাঙা একটা বাড়িতে আমার ভালোবাসার মানুষটা এতদিন ধরে থাকছে কিভাবে? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তাই বলছিল এই কথাগুলো। আর নদীর কথা শুনতে শুনতে ঘুম থেকে বের হলো তৃষা। তৃষা নদীকে দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হলো, আর সে নদীকে বলতে লাগলো, নদী, এই যে ম্যাডাম, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চারপাশ তাকিয়ে দেখছিল, তখনই পেছন থেকে কথাটা বলে তৃষা। নদী পেছনে ফিরে তাকালো, আর তৃষাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে আমার ননদিনী যে, তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার হবু ভাবি, তোমাদেরকে নিতে এসেছি। মানে আপনি সেই মেয়েটা যার অফিসে আমার ভাইয়া চাকরিতে গিয়েছিল, আর আমার ভাইয়াকে জোর করে ধরে নিয়ে আটকে রেখেছেন? ওরে বাবা, টেকনোলজি এত ফার্স্ট, তুমি সবকিছু খবর এত তাড়াতাড়ি কিভাবে পেয়ে গেলে বলো তো? আমি ভাইয়াকে ফোন করেছিলাম, আর তখনই জানতে পেরেছি আপনি ভাইয়াকে আটকে রেখেছেন। তা এখন আমার ভাইয়া কোথায়? ভাইয়াকে কি নিয়ে এসেছেন আপনার সঙ্গে? না মাই ডিয়ার ননদিনী রায়বাঘিনী, তোমার ভাইয়াকে আমি নিয়ে আসিনি, তোমাদেরকে নিয়ে যেতে এসেছি।
আজ সকাল 10টায় তোমার ভাইয়ার সঙ্গে আমার শুভ বিবাহের কাজ সম্পন্ন হবে। এসব আপনি কি বলছেন? আমার ভাইয়া কি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে? আমার তো মনে হয় না। তখনই তিশাকে ছেড়ে দিয়ে নদী বলতে লাগলো, তোমার ভাইয়া এমন একটা জিনিস ভাঙবে কিন্তু মচকাবে না, আর সেজন্যই তো উপযুক্ত ব্যবস্থার জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমার ননদিনী রায়বাঘিনী, তুমি কি আমাকে সাহায্য করবে না? ভালোবাসার জন্য যারা যুদ্ধ করে তাদেরকে তো সাহায্য করতেই হয়। তো বলুন, আমাকে কি সাহায্য করতে হবে? সেরকম কিছুই না ননদিনী, তুমি আমার সঙ্গে শুধু চলো, তারপর যা করার বাকি সবকিছু আমি করে নেব। ঠিক আছে ভাবি, তোমার মতো মিষ্টি একটা মেয়েকে নিজের ভাবি বানাতে আমি সব করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। আমি তো তোমার হয়ে ভাইয়াকেই বলেছিলাম, কিন্তু ভাইয়া তোমার কথা শুনলো না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো তোমাকে ধন্যবাদ জানাতেই হয়, মাই ডিয়ার ননদিনী রায়বাঘিনী। ইউ আর মোস্ট ওয়েলকাম ভাবি। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো। এই বলে তিশা আর নদী দুজনেই গাড়িতে এসে বসলো আর নদীর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নদী, তিশা আর তিশার আম্মু তিনজনে পেছনের সিটে বসে আছে। অন্যদিকে নদীর লোকেরা অন্য গাড়িতে আছে। তিশার আম্মু নদীকে বলতে লাগলো, এই মেয়ে, এসব কি করছো তুমি? এসব করে কি আদৌ তোমার কোনো লাভ হবে? তুমি যে ছেলেটাকে খুঁজছো আমার সাথে সেই ছেলেটা নয়। কেন বুঝতে পারছো না সেটা? দেখুন শাশুড়ি আম্মা, আপনার ছেলে সেই ছেলেটা কিনা সেটা আমার জানার বিন্দু মাত্র আগ্রহ নেই। আপনার ছেলেকে আমি ভালোবাসি, এটাই সবচাইতে বড় কথা। আপনার ছেলে আমার ভালোবাসার মানুষটা না হলে অবশ্যই আমার ভালোবাসার মানুষটার মতোই দেখতে, তাই আমি তার মধ্যেই আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে নেব। তখনই নদীর কথার সঙ্গে তাল মিলিয়ে তিশা তার আম্মুকে বলতে লাগলো, আরে আম্মু প্লিজ, তুমি ভাইয়াকে বুঝিয়ে বলো না, ভাবির মতো একটা মিষ্টি মেয়েকে কি ফিরিয়ে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি আম্মা, আমার ননদিনী একদম আমাকে ঠিক চিনতে পেরেছে। আমার মতো একটা মেয়েকে নিজের পুত্রবধূ করে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে কেন আমায় রিজেক্ট করছেন বলুন? কারণ তুমি আমার ছেলেকে মিথ্যা পরিচয়ে ভালোবাসলেও আমার ছেলে তোমাকে ভালোবাসতে পারবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। ঠিক আছে শাশুড়ি আম্মা, আপনি শুধু আমার পাশে থাকুন। দেখুন, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আপনাকে দেখে আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। প্লিজ, আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই, আমাকে এইটুকু সুযোগ দিন। বলেই কান্না করে দিল নদী। আর তখনই মুহূর্তের মধ্যে ইমোশনাল হয়ে গেল আকাশের আম্মু। তিনি নদীকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন, এই দিলে তো আমার নরম জায়গায় আঘাত করে। ঠিক আছে মেয়ে, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাও, আর আমি আমার ছেলেকে অবশ্যই বুঝিয়ে বলবো। কিন্তু সে রাজি হবে কি হবে না সেটা আমি শিওর বলতে পারছি না। হবে মানে হতেই হবে। আপনি শুধু আমার পাশে থাকুন, মায়ের দোয়ার উপরে আর কিছুই হয় না। আম্মু, তুমি শুধু ভাবিকে দোয়া করো দাও, তাহলে তোমার ছেলে রাজি হতেই হবে। ঠিক আছে মা, আমার দোয়া সবসময় তোমার মাথার উপর থাকবে। আমি চাই তুমি সব সময় সব কাজেই সফল হয়ে তবেই ফেরো। ধন্যবাদ শাশুড়ি আম্মু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলে তারা তিনজনে গাড়িতে বসে রইল। প্রায় কিছুক্ষণ পর এই নদীর বাড়ির সামনে এসে গাড়িটা থামালো। আর গাড়ি থামতেই নদী নিজেই তার শাশুড়ি আম্মু আর ননদিনীকে গাড়ি থেকে নামালো। তিশা বাড়ির গেটে নেমে একদম অবাক হয়ে গেল আর চারিদিকে হাঁ করে তাকিয়ে দেখতে লাগলো। তখনই সে নদীকে বলতে লাগলো, ভাবি, এত সুন্দর বাড়ি তোমাদের, নিশ্চয়ই এই বাড়িটা বানাতে অনেক টাকা খরচ হয়েছে, তাই না? হ্যাঁ, বাড়ি বানাতে টাকা তো খরচ হবেই। টাকা ছাড়া তো আর এই পৃথিবীতে কোনো কিছুই পাওয়া যায় না, তাই না? সত্যি ভাবি, তোমাদের বাড়ির বাইরের দিকটা এত সুন্দর, না জানি বাড়ির ভিতরের দিকটা কতটা সুন্দর হবে। টাকা থাকলে সব কিছু করা সম্ভব। আমাদেরও যদি টাকা থাকতো তাহলে একদিন আমরা এমন সুন্দর একটা বাড়ি বানাতাম। তখনই নদী দিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে বোন আমার, তোমাকে আলাদা করে কেন বানাতে হবে? আমার বাবার আমি একমাত্র সন্তান, আর এই সমস্ত সম্পদের একমাত্র উত্তরাধিকারী হলাম আমি। সেই সূত্রে তোমরা আমার একমাত্র ঘনিষ্ঠতম আত্মীয়। তোমরাই তো আমার পরিবার, আর তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে। তুমি কি মজা করছো আমাদের সঙ্গে ভাবি?
এত বড় একটা বাড়িতে আমাদেরকে থাকতে দেবে? আরে যা, আমি তোমার সঙ্গে মজা কেন করব? আমি একদম সত্যি কথাই বলছি। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, তোমার পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব। তাছাড়াও তোমার অন্য যা কিছু লাগবে সব কিছু আমি নিজেই বহন করব। এই সব কিছুর জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? সত্যি ভাবি, আমি ভাবতেই পারিনি তোমার মতন একজন মানুষ আমাদের জীবনে ফেরেশতার মতন হয়ে আসবে। তোমাকে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষাটাই আমার জানা নেই। আমাকে ধন্যবাদ দিতে হবে না আমার ননদিনী ম্যাডাম। আপনি সারা জীবন শুধু আমার ছোট বোনের মতো হয়েই আমার পাশে থাকবেন, তাহলেই আমার হয়ে যাবে। এখন চলুন বাড়ির ভেতরে গিয়ে দেখি আমার হবু জামাইটা কি করছে। এই বলে নদী তিশা আর আকাশের আম্মুকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে এই নদীর সোজা আকাশকে যে রুমে আটকে রেখেছিল সেই রুমে চলে গেল আকাশ। বিছানার উপর বসে রাগে ফুসফুস করছে। নদীকে দেখা মাত্রই তার রাগ যেন আরো 10 গুণ বেশি বেড়ে গেল। নদী তখনই তার মুখের বাঁধনটা খুলে দিয়ে বলতে লাগলো, যতই রাগ দেখাও চান্দু, কোনো লাভ হবে না। তোমার মা আর বোনকে আমি এখানে তুলে এনেছি, আর একটু পরেই কাজী সাহেব চলে আসবে। তারপরে তোমার আর আমার বিয়েটা হয়ে যাবে। এই, আপনি মানুষ নাকি অন্য কিছু? আমি সেটাই বুঝতে পারছি না। আমি একটা ছেলে হই আপনাকে রিজেক্ট করেছি, আর আপনি একটা মেয়ে হয়ে আমাকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে পড়েছেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ জীবনে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আপনাকে ভালোবাসার কোনো ইচ্ছেও আমার নেই। সেটা আপনি কেন বুঝতে পারছেন না? দুজনকেই ভালোবাসতে হবে সেটা কোনো গ্রন্থে লেখা নেই। ভালোবাসা একপাক্ষিকও হয়ে থাকে, আর আমার ভালোবাসাটা না হয় একপাক্ষিকই হলো। তার মানে আপনি আমাকে এখান থেকে যেতে দিবেন না? আমাকে জোর করে বিয়ে করবেন, এই তো? হ্যাঁ পাখি, তুমি একদম ঠিক বলতে পেরেছো। তোমাকে আমি জোর করেই বিয়ে করব। তুমি চাইলেই এখান থেকে যেতে পারবে না। তোমার মা আর বোনকে আমি আটকে রেখেছি। যতক্ষণ পর্যন্ত তুমি রেজিস্ট্রি পেপারে সাইন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা আমার কাছে বন্দী হয়ে থাকবে। এই বলে নদী আবারও ওই রুম থেকে বের হয়ে চলে আসলো। আর এদিকে তখনই তিশা এবং তার আম্মুকে বলতে লাগলো, আম্মু দেখুন, আপনার ছেলেকে রাজি করানোর জন্য একটু নাটক করতে হবে। আপনি আর তিশা দুজনেই আমার রুমে চলুন। যতক্ষণ পর্যন্ত আকাশ বিয়েটা আমাকে না করবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার রুমেই থাকবেন। আমি ওকে বলেছি আমি আপনাদেরকে আটকে রেখেছি। কি বলো ভাবি, তুমি তো দারুণ ড্রামা বেশ। কি করব ননদিনী, সেটা তুমি আমাকে বলে দাও। তোমার ভাইয়া যদি সহজে পোষ না মানে, তাকে তো যেভাবে পোষ বানাতে হয় সেটাই করতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে জানো তো, সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকাতে হয়। আমি না হয় সেটাই করলাম। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। তুমি যেটা ভালো মনে করে সেটাই করো। ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। আম্মু, আমার সঙ্গে আসুন। তিশা আর তার আম্মু নদীর পেছন পেছন হাঁটতে লাগলো। নদী একটা বিশাল বড় বেডরুম এনে তাদেরকে বসালো, আর তারপরে বলতে লাগলো, আমি কাজের মেয়েকে বলে দিয়েছি তোমাদের জন্য কিছুক্ষণের মধ্যেই নাস্তা নিয়ে আসবে। তারপর খাবারটা খেয়ে নিও। আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। ফেরার পথে কাজী সাহেবকে নিয়ে আসবো, আর তারপরে রেজিস্ট্রিটা সেরে ফেলবো। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই। আমরা এখন এখানেই আছি। ওকে আর এই নাও, মোবাইলটা রাখো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? ভাবি, ঠিক আছে। হ্যালো ভাবি। অতঃপর নদী রুম থেকে বের হয়ে চলে গেল। বাইরে তার কাজ শেষ করে তারপর কাজী সাহেবকে নিয়েই চলে আসলো। কাজী সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে সে আকাশের কাছে চলে গেল। আকাশ রাগে ফুসফুস করছে। নদী আকাশের হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আকাশকে সোফায় বসিয়ে দিয়ে তারপর কাজী সাহেবকে লেখাপড়া সমস্ত কাজ শেষ করতে বলল। প্রায় 5 মিনিট পর কাজী সাহেব নদীকে বলতে লাগলো, 50 লাখ টাকা লিখুন। কথাটা শুনে মাথায় বাজ পড়ার মতো অবস্থা আকাশের। এই নিয়ে এসব কথা কি বলছে? মাথাটা তো সব খারাপ হয়ে গেছে নাকি? এত টাকা কেউ বিয়ের দেনমোহর লেখে, তাও আবার নিম্ন মধ্যবিত্ত একটা ছেলের কাছ থেকে, যার কিনা নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। আকাশ রেগে গিয়ে নদীকে বলতে লাগলো, সবকিছুকে আপনার মজা মনে হয় নাকি? টাকা কি গাছের পাতা নাকি যে আপনি বললেন
আর আমি আপনাকে দিয়ে দিলাম। এতগুলো টাকা তো নিজের জীবনে কখনো একসঙ্গে দেখিও নি। দেখোনি তো কি হয়েছে, এখন থেকে দেখবে। এসব ফাইজলামও বন্ধ করুন। কাজী সাহেব, আপনি দেনমোহর 50 টাকা লিখুন। না, আপনি 50 লাখ টাকা লিখুন। ইসলামের হাদিসে স্পষ্ট লেখা আছে দেনমোহর স্বামী যা পরিশোধ করতে পারবে তাই ধার্য করা উচিত। আর আমার পকেটে এখন শুধুমাত্র 70 টাকা আছে, তাই আমি 50 টাকা দেনমোহর লিখব আর 50 টাকাই পরিশোধ করব। 20 টাকা আমার বাসায় যাওয়ার জন্য রিক্সা ভাড়া। তুমি কি পুতুল খেলা পেয়েছো নাকি যে 50 টাকা পরিশোধ করে দিয়ে তুমি এখনই আমাকে ছেড়ে চলে যাবে? আর এটা আমি তোমাকে করতে দেব? তাহলে আপনি কি ভেবেছেন আপনি আমাকে জোর করে একটা দেনমোহর চাপিয়ে দেবেন আর আমি সেটাতেই রাজি হয়ে যাব? কখনো না, আমি অতটাও বোকা নই। বুঝতে পেরেছেন ম্যাডাম? সেটা আমি খুব ভালো করে জানি, আর সেজন্য আমি তোমার মা আর ছোট বোনকে আমার হেফাজতে রেখে দিয়েছি। তুমি যতক্ষণ পর্যন্ত আমার নির্ধারিত দেনমোহরে আমাকে বিয়ে না করবে ততক্ষণ পর্যন্ত তারা আমার হেফাজতে থাকবে। আর যদি তুমি তাদেরকে সুস্থ অবস্থায় নিজের কাছে ফিরে পেতে চাও তাহলে আমার নির্ধারিত দেনমোহরেই আমাকে বিয়ে করতে হবে। আপনি মানুষ নাকি অন্য কিছু? আপনি একটা ছেলেকে বিয়ে করার জন্য তার মা আর ছোট বোনকে আটকে রেখেছেন। আপনাকে দেখে তো শয়তানও লজ্জা পেয়ে যাবে। হলে হোক, তাতে কি? আমি আমার ভালোবাসার মানুষকে তো পেলাম। আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারি। নাও, এখন কথা না বাড়িয়ে কাবিননামায় সাইনটা করে দাও। আমি করব না। যদি 50 টাকা দেনমোহর লাগাতে পারেন তাহলে আমি এই কাবিননামায় সাইন করব। তারপর 50 টাকা আপনার হাতে ধরিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি তোমাকে বিয়ে করে তোমার বউ হতে চাই। আমি রাস্তার কোনো প্রতিদান হতে চাই না। 50 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেব। ওরা আপনার চাইতে অনেক ভালো আছে, কারণ ওরা কখনো জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করাতে বাধ্য করে নেয় না। আপনি তো একরকম আমার উপর জোর করেই সবকিছু চাপিয়ে দিতে চাইছেন। এটা কত বড় অন্যায় সেটা আপনি জানেন না। অত কিছু জানার কোনো ইচ্ছে আমার নেই। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। এক্ষুনি রেজিস্ট্রি পেপারে সাইন করো। তা না হলে তোমার মা আর ছোট বোনের সঙ্গে আমি এমন কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। একটা মেয়ে হয়ে অন্য দুইটা মেয়ের ক্ষতি করতে আপনার কি একটু বিবেকে বাঁধবে না? না, ভাববে না, কারণ আমার কাছে সবার আগে আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া, তারপর অন্য সব কিছু। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি অন্যদের কথা চিন্তা করে কি করব? আগে আমার তোমাকে প্রয়োজন, তারপর সারা পৃথিবী। ঠিক আছে, আমি রেজিস্ট্রি পেপারে সাইন করব, কিন্তু এত বড় অঙ্কের কাবিন দিয়ে আমি কখনোই করব না। তোমাকে এটাই করতে হবে, কারণ আমি খুব ভালো করে জানি তোমার সামর্থ্যের মধ্যে যদি আমি দেনমোহর ধার্য করি তাহলে কিছুদিন পর তুমি ডিভোর্স দিয়ে চলে যাবে। আর যদি আমি তোমার সামর্থ্যের বাইরে দেনমোহর ধার্য করি তাহলে সেটা কোনোদিন তুমি পূরণ করতে পারবে না, আর আমাকে ডিভোর্সও দিতে পারবে না, আর সারা জীবন আমার সঙ্গেই থাকতে হবে তোমাকে। সেটা কোনোদিনও হবে না, আর সেই জন্যই আমি এত বড় অঙ্কের দেনমোহর কখনোই ধার্য করব না। আমি আপনার সঙ্গে থাকবো না, এটাই ফাইনাল। আজ না হোক কাল আমি আপনার জেলখানা থেকে বের হয়ে চলে যাব। আপনি কোনোদিন আমাকে আটকে রাখতে পারবেন না। এদিকে আকাশের এমন কথাই ভীষণ রকম রেগে যাচ্ছিল নদী। সে একরকম চিৎকার করে আকাশকে বলতে লাগলো, এই দেখো, আমায় আর রাগিও না, আমার কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। যা বলেছি তাই করো, চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইন করো। পারবো না। আপনি কি করবেন? ওকে ফাইন, দেখতে চাও আমি তোমার কি করতে পারি? বলে নদী তার ছেলে পেলেদেরকে ডাকতে লাগলো আর বলতে লাগলো। আকাশের আম্মু আর ছোট বোনকে গুলি করে মেরে ফেলতেই কথাটা শোনা মাত্রই আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে তখনই নদীকে বলতে লাগলো, প্লিজ আপনি এরকমটা করবেন না। আমার পৃথিবীতে আমার মা ছোট বোন ছাড়া আর কেউ নেই। আমি ওদের দুজনকে ভীষণ ভালোবাসি। প্লিজ আপনি ওদের কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে মাই ডিয়ার জামাই জান, আমি আমার শাশুড়ি আর ননদের কোনো ক্ষতি করব না, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমায় বিয়ে করতে হবে। এই বলে নদী আবারও রেজিস্ট্রিক ব্যাপার আকাশের সামনে তুলে ধরলো আর কলমটা হাতে তুলে নিয়ে বলতে লাগলো, এই নাও,
তাড়াতাড়ি রেজিস্ট্রি পেপারে সাইনটা করে দাও। আর যত তাড়াতাড়ি তুমি রেজিস্ট্রি পেপারে সাইন করে আমাকে তোমার বউ বানাবে, তত তাড়াতাড়ি তুমি তোমার মা আর ছোট বোনকে পেয়ে যাবে। দেখ, দেখুন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি কিন্তু অনেক অন্যায় করছেন। এর বিচার কিন্তু একদিন আল্লাহ ঠিকই করবে। সেদিন কিন্তু আপনি কেঁদে কুল পাবেন না। দেখো, পরে কি হবে না হবে সেসব কিছু নিয়ে আমি একদম চিন্তা করি না। কপালে যা আছে তাই হবে। কিন্তু এখন যেটা হবে সেটা আমি জানি। তুমি চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইন করে আমাকে বিয়ে করবে। এই নাও, তাড়াতাড়ি করো, আমার তো আর তর সইছে না। এই বলে আকাশের হাতে কলমটা তুলেছিল নদী, আর এদিকের আকাশ তখন বাধ্য হয়ে নদীর হাত থেকে কলম নিয়ে রেজিস্ট্রির ব্যাপারে সাইন করে দিল। আর তখনই নদী হু হু করে হেসে উঠল। এই দেখলে তো, সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকাতে হয় সেই ব্যবস্থা কিন্তু আমার জানা। আপনি এটা আমার সঙ্গে ভীষণ অন্যায় করলেন। এটা মনে রাখবেন, টাকা দিয়ে মানুষকে কেনা যায়, কিন্তু কোনোদিনও মন কেনা যায় না। তুমিও একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, যে মানুষটা আমার, তার মন, তার শরীর, তার রুহু ও আত্মা সবকিছুই আমার। তার শরীরের প্রত্যেকটা ইঞ্চি আমার, যেখানে আর কারোর কোনো ভাগ নেই। আপনি আমার সঙ্গে যা কিছু করেছেন, তারপরেও আপনি ভাবলেন কি করে আমি আপনাকে স্ত্রীর অধিকার দেব? আরে ওই জামাই, এখন আর হ্যাডাম দেখিও না। এখন আমি তোমার বিয়ে করাবো। আর নিজের স্বামীর কাছ থেকে কিভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বলে নদী কাজী সাহেবকে ওনার পারিশ্রমিক মিটিয়ে দিয়ে চলে যেতে বললেন। আর তারপরেই একজন গার্ডকে বললেন তিশা আর তার আম্মুকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই গার্ড দিশা আর আকাশের আম্মুকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। তারা একদম অক্ষত এবং সুস্থ অবস্থায় আছে। আকাশ মা আর বোনকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। তখন আম্মু, এই ডাইনি মহিলা তোমাদের কোনো ক্ষতি করেনি তো? তোমাদেরকে মারধর করেনি তো? আরে না বাবা, এটা তুই কি বলছিস? বৌমা তো আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে। বৌমার মতো মেয়ে মানুষ হয় না, খুবই লক্ষ্মী একটা মেয়ে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ডাইনি মহিলা তোমাদেরকে আটকে রেখে অনেক অত্যাচার করেছে, যার কারণে বাধ্য হয়ে এসব কথা বলছো? এসব না রে বাবা, বৌমা আমাদেরকে কোনো অত্যাচার করেনি। যা বলছি একদম সত্য কথাই বলছি। বৌমার মতো মানুষ হয় না। আগে জানতাম বড়লোকের মেয়ে অনেক অহংকারী, দেমাগী আর বদমেজাজি হয়, কিন্তু আমার বৌমাকে দেখে শিখলাম উনি বড়লোকের মেয়ে শুধু অহংকারী আর বদমেজাজি হয় না, আমার বৌমার মতো ভালো মনের মানুষও হয়ে থাকে। ভাইয়া, আমি একদম ঠিক কথাই বলছি। আমাদের ভাবিটা ভীষণ লোক। কি আর মিষ্টি বলছিলাম না তোকে, ভাবির মতন একটা মেয়েকে বউ করে পাওয়ার ভাগ্য ব্যাপার। আরে কি বলছিস? তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না ভাইয়া, মাথা খারাপ হতে যাবে কেন? মাথা একদম ঠিক আছে। আর যা বলছি একদম সত্য কথাই বলছি। ভাবি সত্যি অনেক লক্ষ্মী আর মিষ্টি একটা মেয়ে। ভাবি তোকে ভীষণ ভালোবাসে। খুব ভালো থাকবি তুই ভাবির সঙ্গে। তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে এই ডাইনি মহিলার চক্রান্ত এখনো বুঝতে পারিসনি। এই মহিলা নিশ্চয়ই তাদেরকে অনেক অত্যাচার করেছে, যার কারণে বাধ্য হয়ে তোরা এসব উল্টাপাল্টা কথা বলছিস। উনি পেছন থেকে আকাশের কাঁধে হাত রেখে নদী আকাশকে উদ্দেশ্য করে বলতে থাকে। আরে জামাই জান, শোনো না, আমি তোমার জন্য কচুর হতে পারি, কিন্তু আমার শাশুড়ি আর ননদের জন্য কখনোই নয়। তারা তো আমার পৃথিবীর সবচাইতে ঘনিষ্ঠতম আপনজন। তাছাড়া আমি তোমার আম্মুকে আম্মু বলেই ডেকেছি। সেখানে ওনার সঙ্গে আমি খারাপ আচরণ করব, এটা তুমি ভাবলে কি করে? আপনার মতো বড় লোকের মেয়ে আবার আমার আম্মুকে আম্মু ডাকবে? কেন? এটা কোন হাদিসে লেখা আছে? নাকি বড় লোকের মেয়েদের কোনো মা হয় না? তা হয় না। তাদের মন যদি শুধু অহংকার আর দেমাগে পুষে রাখে, যেখানে ভালোবাসার কোনো জায়গা থাকে না। আর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসার জায়গা, যেখানে শুধু ভালোবাসাই পাওয়া যায়। সবচাইতে কোমলতম জায়গা, যেখানে আপনার মতো ডাইনি মহিলাদের কোনো জায়গা হয় না। আকাশ, তুমি কিন্তু এখন একদম বেশি বলে ফেলছো। এটা কিন্তু আমি তোমার কাছ থেকে একদম আশা করি না। আপনার যা ইচ্ছে আপনি তাই ভাবতে পারেন। আপনার ভাবনা ভাবা আমার কিচ্ছু যায় আসে না।
সেটা আপনি নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। আর একটা কথা, আমি এই মুহূর্তে আমার আম্মু আর ছোট বোনকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। বলতেই নদী শয়তানি মার্কা একটা হাসি দিল। আর এদিকে আকাশ তখনই তার বোন আর মাকে বলতে লাগলো তার সঙ্গে বের হওয়ার জন্য, কিন্তু তখনই তাকে অবাক করে দিয়ে তার আম্মু বলতে লাগে, না বাবা, আমরা কোথাও যাব না, আমরা বৌমার সঙ্গে এখানেই থাকবো। আমি নতুন একটা মেয়ে পেয়েছি, আমার মেয়েকে একা ফেলে দেখিয়ে আমি কোথায় যাব বল? মানে কি? আমি কিছুই বুঝতে পারছি না। সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়ে কি তোমাদেরকে পানি পড়া খাওয়াইছে নাকি? হ্যাঁ রে বাবা, বৌমা আমাদের সবাইকে পান পড়া খাইয়েছে, আর তোকেও খাইয়ে দেবে সময় মতো। তাই এসব নিয়ে আর চিন্তা করিস না, এখন মাথাটা ঠান্ডা কর, যা হওয়ার তো হয়ে গেছে। আমার বৌমার মতো একটা লক্ষ্মী মেয়েকে আর কখনোই কষ্ট দিস না। ভালোবেসে ভালোবাসায় দুজনে ভীষণ ভালো থাক। আসলেই তোমাদের মাথা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে। যদি মাথা ঠিক থাকতো তাহলে এসব পাগলামো সাগলামো মার্কা কথাবার্তা বলতে পারতে না। তখনই আবারও নদী আকাশকে বলতে থাকে, এই বলে সে তুমি যাই বলো না কেন, তাতে আমার কিছুই আসে যায় না। এখন থেকে তুমি আমার, আমি তোমার, এটাই হলো শেষ কথা। বুঝতে পেরেছো মাই ডিয়ার জামাইজান? না, আমি বুঝতে পারিনি, আর আমার বোঝার কোনো প্রয়োজন নেই। এখন তোমরা সবাই এখানে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। আকাশ তার মা আর ছোট বোনকে রেখেই সেখান থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। তখনই নদী পেছন থেকে আকাশের হাতটা দিয়ে ধরে ফেললো আর হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে লাগলো, আরে লক্ষ্মী জামাইজান আমার, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমি যেতে দেওয়ার জন্য বিয়ে করেছি নাকি? তোমাকে এখানেই থাকতে হবে আর আমার সঙ্গেই থাকতে হবে। আমি থাকবো না আপনার সঙ্গে। আপনার সঙ্গে থাকার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমাকে যেতে দিন। আপনি জোর করে আমাকে এখানে আটকে রাখতে পারবেন না। উফ জামাইজান, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি করতে পারি আর কি করতে না পারি সে ব্যাপারে এখনো তোমার ধারণা হয়নি নাকি? তাহলে কেন তুমি অযথায় আমার সঙ্গে ঝামেলা করতে চাইছো? আপনি আমাকে এখান থেকে যেতে দিবেন কি দিবেন না? দেব না আমি। কি করবে তুমি আমার, সেটাই করে নাও, আমি দেখে নিব। আমি আপনার বাড়িতে পুলিশ কমপ্লেন করব। আপনি আমাকে জোর করে ধরে এনে বিয়ে করেছেন। আমার মা বোনকে জিম্মি রেখে আমাকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বাধ্য করেছেন। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা দিলে পুলিশ ও কুকুরের মতো ঘেউ ঘেউ করে। বুঝতে পেরেছো? সব জায়গায় টাকার গরম চলে না। যেখানে গেলে আমি সুষ্ঠু বিচার পাবো সেখানেই যাব। তবে আপনার সঙ্গে আমি থাকবো না, এটাই ফাইনাল। চেষ্টা তুমি করতেই পারো, তবে সফল হবে না। বুঝতে পেরেছো? আমার জীবনে হেরে যাওয়া বলতে কোনো শব্দ নেই, এটা তুমি নিজের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নাও। আমার ডিকশনারিতে একটাই শব্দ আছে, সেটা জিততে হবে আর সফল হতে হবে। এই বলে আকাশকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। আকাশের ঘাড়ের কাছে পা রেখে বলতে লাগলো, দুর্ভাগ্য তোমার আমার জামাইজান, আজীবন তোমাকে আমার কাছেই থেকে যেতে হবে। চাইলে তুমি আমাকে ছেড়ে যেতে পারলে না। এবারই চৌকাঠ পেরোনোর ক্ষমতা তোমার নেই যতক্ষণ না আমি চাইবো। জীবনের নদী তার শাশুড়ি আম্মু আর তিশাকে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে গেল। সেখানে তারা তিনজন বসে গল্প করতে লাগলো, আরো অনেক ভালো সময় কাটাতে লাগলো। এদিকে আকাশ ড্রয়িং রুমে বসে আছে। তখনই কাজের মেয়েটা এসে আকাশকে বলতে লাগলো, সাহেব, আপনাকে চা নাকি কফি দেব? আমাকে এক বোতল বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরে যাই। এই জীবন রাখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আরে সাহেব, এসব আপনি কি কইতাছেন? ম্যাম জানতে পারলে আমার মাইরা ফেলবো। তোর মরার দরকার নাই, আমি মরতে চাই তোর ম্যাডামের কাছে। বলে দিস আমি নিজেই মরে গেছি। দেন আপনি একটা বিষের মতন এনে দেন। সাহেব, আপনি তাকেন, আমি গেলাম। নয়তো ম্যাডাম আমাকে বলছিলেন আপনাকে জিজ্ঞেস করার জন্য আপনি কি খাবেন, কিন্তু এখানে আপনি যে কথা বলছেন সেটা কোনো কারণে আমার পক্ষে সম্ভব না। সেজন্য আমার এখান থেকে চলে যাওয়াই ভালো।
এই বলে কাজের মেয়েটা সেখান থেকে দৌড়ে চলে গেল। আর এদিকে আকাশ রাগে ফুসফুস করছে, তার যেন নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু কি করবে, এখন সে তার মা আর ছোট বোনও তার বিপক্ষে চলে গেছে। কি এমন করে যে নদী সেটাই ভেবে পাচ্ছে না আকাশ। দেখে দেখে সারা দিন কেটে গেল নদীর। তিশা আর আকাশের আম্মু সবাই একসঙ্গে অনেক মজা করে দুপুর আর রাতের খাবার খেলো। আর এদিকে আকাশ সারা দিন কিছু খায়নি। নদীও আজ আর তাকে সেরকম জোর করেনি। সন্ধ্যা হতে না হতেই নদী লোকেদের দিয়ে নিজের রুমটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিল, বাসরের জন্য তৈরি করে নিল। আকাশ সবকিছুই দেখছিল ড্রয়িং রুমে বসে বসে। এই সবকিছু তার কাছে ভীষণ বিরক্তিকর লাগছিল, কিন্তু তারপরেও কিছু বলার সাহস পাচ্ছিল না। বলবেই বা কাকে, বলেই বা কি লাভ আছে। রাতের খাওয়া শেষ হতেই নদী তার শাশুড়ি মা আর ননদিনীকে তাদের থাকার রুম দেখিয়ে দিল। তারা নিজেদের রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চোখে ঘুম চলে আসলো। এই জীবনে প্রথমবার এত সুন্দর আরামদায়ক বিছানায় ঘুমাতে পারার সুযোগ হয়েছে বলে কথা। সেদিকে তখনই নদীর ড্রয়িং রুমে চলে আসলো আকাশ। নদীকে থেকে আরো প্রচন্ড পরিমাণ রেগে গেল। সে ফায়ার হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। তখনই নদী তার সামনে এসে হাঁটু গেড়ে বসলো আর তারপরেই বলতে লাগলো, চলেন আমার জামাই যান, আমাদের বাসর রেডি আছে। আমি যাব না আপনার সঙ্গে। আপনি যত যাই কিছু করেন না কেন, আমার কাছ থেকে কখনো স্ত্রীর অধিকার পাবেন না। কাম অন, আমার জামাইটা। আমি তো বলেছি আমাকে তোমার স্ত্রীর অধিকার দিতে হবে না। আমি আমার নিজের অধিকারটা আদায় করে নিতে জানি। আর এই যুগের মেয়ে আমি। নিজেরটা যদি নিজে আদায় করে নিতে না পারি তাহলে কেমন মেয়ে হলাম আমি? তাহলে আপনি আমাকে বিরক্ত করছেন কেন? এখান থেকে চলে যান বলছি। আরে আজকে একটা শুভ দিন আমাদের জন্য, আর এই দিনে এভাবে রাগারাগি করলে চলে? চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়েই তবে যাব। একা একা যাওয়ার জন্য আমি তো আসিনি এখানে। এই বলে নদী আকাশের হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। যদিও আকাশ তার সঙ্গে যেতে চাইছিল না, তাই সে বাধ্য হয়ে জোর করেই নিয়ে যেতে লাগলো। নদী আকাশকে নিয়ে নিজের রুমে প্রবেশ করে সঙ্গে সঙ্গেই রুমের দরজাটা লাগিয়ে দিল। তারপরে আকাশকে নিয়ে শান্তভাবে বিছানার উপরে বসালো। একটা পাঞ্জাবি আর একটা টুপি আকাশের হাতে তুলে দিয়ে বলতে লাগলো, দেখো যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের জীবনের শুভ সময়টা ঠিকভাবে শুরু করতে চাই। যাও কাপড় চোপড় চেঞ্জ করে অজু করে আসো, দুজনে নামাজ পড়বো আর আল্লাহর কাছে প্রার্থনা করেই আমাদের নতুন জীবন শুরু করব। কিসের নতুন জীবন? হ্যাঁ, আমি কিছুই মানি না। আমাকে দিয়ে এসব কিছুই হবে না। এখানে সম্পর্কের কোনো গুরুত্ব নেই। যেখানে সম্পর্কের কোনো গুরুত্ব নেই সেখানে আবার সেই সম্পর্ক শুভময় করার জন্য প্রার্থনা, হ্যাঁ, এটা তো জাস্ট অসম্ভব। দেখো আকাশ, আমার মেজাজ খারাপ করো না, এই বলে দিচ্ছি। চুপচাপ অজু করে আসো, নফল নামাজ আদায় করব আর আল্লাহর কাছে আমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক দোয়া করব। বললাম তো আমি করব না। নদী নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলো না। ঠাস করে আকাশের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, চুপচাপ অজু করে তারপরে আয়, তা না হলে তোকে আমি খুন করে ফেলবো। বেয়াদব ছেলে কোথাকার। বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বউয়ের সঙ্গে আচরণ করতে হয় এটাও তুই জানিস না? আমি তো নদী এত জোরে থাপ্পড়টা দিল আকাশের গাল একদম লাল হয়ে গেছে। আর তার দুই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, একদম কান্না করে দিল। আর এরপরেই সে নদীকে বলতে লাগলো, কেন করছেন আপনি আমার সঙ্গে এরকমটা? আমি আপনার কি ক্ষতি করছি? আমার কোনো ক্ষতি করিনি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি আমার নিজের জীবন সঙ্গী বানিয়েছি। এখন আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা আমাদের দুজনের কর্তব্য। প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, আর বাড়াবাড়ি করো না, যেটা বলছি সেটাই করো। আকাশ তখন আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে আসলো। নদী ততক্ষণে 2টো জায়নামাজে রেডি করে দাঁড়িয়ে আছে। আকাশ আসা মাত্রই দুজনে নামাজে দাঁড়িয়ে গেল। 2 রাকাত নফল নামাজ আদায় শেষ হতেই নদী আকাশের হাত দুটো ধরে বলতে লাগলো, দেখো ভালোবাসা কোনো অপরাধ নয়, তোমাকে আমি ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি। প্লিজ তুমি আমার সঙ্গে আর এভাবে থেকো না, আমার ভালোবাসার কসম লাগে। আমি আমার নতুন জীবনটা ভালোভাবে শুরু করতে চাই। জীবনের টাকা পয়সার আমার অভাব নেই কোনো, কিন্তু ভালোবাসাটা সেইভাবে কখনো পাওয়া হয়ে ওঠেনি।
জন্মের পর আম্মুকে হারিয়েছি, তারপর বাবা আমাকে লালন পালন করে মানুষ করেছেন। যদিও তিনি আমাকে সেভাবে কখনোই সময় দিতে পারেননি, সব সময় ব্যবসা আর টাকা পয়সা নিয়েই ব্যস্ত ছিলেন। তোমাকে ভালোবেসে আমি একটা পরিবার পেয়েছি, একটা মা পেয়েছি, একটা বোন পেয়েছি। প্লিজ আমার কাছ থেকে এই জিনিসগুলো কেড়ে নিও না। ভীষণ রকম কান্না করতে করতে নদী এই কথাগুলো আকাশকে বলল। আর আকাশ নদীর এই কথাগুলো শুনে নিজের ইমোশন আর কন্ট্রোল করতে পারলো না। সে নিজেও কান্না করে দিল আর নবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো। তখনই একটা পরিবারের প্রয়োজন, সেটা আমাকে আগে বললেই পারতেন। অফিসের সিনিয়র বস হয়ে তার জুনিয়র এমপ্লয়িকে এভাবে জোর করে আমাকে বিয়েটা করতে হতো না। আমি তোমাকে সহজভাবেই বলেছিলাম, সুন্দরভাবেই চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে কঠোর হতে বাধ্য করলে। আকাশ নদীর চোখের জলটা মুছে দিয়ে তাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে, তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলতে লাগলো। যা হয়েছে সব ভুলে যাও। এখন থেকে দুজনে দুজনকে ভালোবেসে খুব ভালো থাকবো। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করেছি। সত্যি তো? আরে বাবা, সত্যি সত্যি, 3 সত্যি। এখন চলো আসল কাজটা সেরে ফেলি। আসল কাজ মানে? এখন আবার কি করার বাকি আছে? এইটা এত সুন্দর আয়োজন যার জন্য, সেটাই ভুলে গেলি? মানে? লাইটটা অফ করে আসি, তারপর বলছি।